প্রবাহী তড়িতের যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম আজকে তোমাদের সেই চ্যাপ্টারের একটা অংশ পড়াচ্ছি, সেটা হলো তড়িৎ কোষ। তড়িৎ কোষ কি? যে যন্ত্রাংশ ছাড়া যে কোনো তড়িৎ উৎসকেই বলা হবে তড়িৎ কোষ, আর যন্ত্রাংশ যুক্ত তড়িৎ উৎসকে বলা হয় ডায়নামো। যেটা গাড়িতে থাকে, অটোমেটিকলি চার্জ হয়, যন্ত্রাংশ মেকানিক্যাল এনার্জির সাহায্যে সেখানে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হয়। তাহলে আমার জানতে হবে তড়িৎ কোষ। তড়িৎ কোষটা তাহলে কি? যে যন্ত্রাংশ ছাড়াই একটা তড়িৎ উৎস। আবার তড়িৎ কোষটা অ্যাকচুয়ালি কি? রাসায়নিক শক্তিটা এখানে তড়িৎ কোষে যেটা রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যন্ত্রাংশ ছাড়া একটা তড়িৎ উৎস যেখানে কি রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই জন্য অনেক সময় তড়িৎ রাসায়নিক কোষও একে বলা যেতে পারে, যেহেতু তড়িৎ রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। এখানে কি হয়? এখানে মূলত এইরকম একটা বক্সের মধ্যে রাসায়নিক পদার্থ আছে আর দুটো প্লেট আছে। একটা প্লেটকে আমরা বলবো কি ধনাত্মক পাত, আর একটাকে বলবো ঋণাত্মক পাত। কি হয়? এইখানে যে রাসায়নিক পদার্থ আছে, এই রাসায়নিক পদার্থগুলো বিশ্লিষ্ট হয়ে যায়। রাসায়নিক পদার্থ বিশ্লিষ্ট হলে কি সৃষ্টি হবে? আয়ন সৃষ্টি হবে। আয়ন ক প্রকার হবে? পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন। তাহলে নেগেটিভ আয়নগুলো যখন এই পাতে আসবে, আর পজিটিভ আয়নগুলো কোন পাতে আসবে? এই পাতে চলে আসবে। মানে দুটো আয়ন সৃষ্টি হচ্ছে, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন। পজিটিভ আয়নগুলো একটা পাতে চলে যাবে আর নেগেটিভ আয়নগুলো আরেকটা পাতে যাবে। তাহলে যে পাতে নেগেটিভ আয়নের আধিক্য ঘটবে সেটা হবে ঋণাত্মক পাত, আর যে পাতে পজিটিভ আয়নের আধিক্য ঘটবে সেটা হবে ধনাত্মক পাত। এইভাবে ধনাত্মক পাত এবং ঋণাত্মক পাতের মধ্যে একটা উচ্চ বিভব পার্থক্যের সৃষ্টি হবে, যেটাকে আমরা বলছি কি তড়িৎ চালক বল। এই যে পজিটিভ পাত এবং নেগেটিভ পাত, ব্যাটারির দুটো পাতের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে তাকে বলা হবে কি তড়িৎ চালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল ই অর স্মল ই দ্বারা। তাহলে তড়িৎ চালক বলের ইউনিট কি হবে? তড়িৎ চালক বলটা কি? যে পজিটিভ পাথস এবং নেগেটিভ পাথসের মধ্যে যে বিভব পার্থক্য। তাহলে বিভবের একক ভোল্ট, তড়িৎ চালক বলের একক হবে ভোল্ট। এই গেল আমার তড়িৎ কোষ। এই তড়িৎ কোষ আমার দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাথমিক তড়িৎ কোষ আর একটা গৌণ তড়িৎ কোষ। তাহলে প্রাথমিক তড়িৎ কোষ কি? যে তড়িৎ কোষ সে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে এবং যা একবারই ব্যবহারযোগ্য, মানে এর রাসায়নিক শক্তি একেবারে শেষ হয়ে গেলে একে পুনরায় উজ্জীবিত করা সম্ভব নয়। মানে প্রাথমিক কোষকে আমরা বাজার থেকে কিনে আনলাম, ব্যবহার করলাম, ফেলে দিতে হবে, আর তাকে ব্যবহার করতে পারবো না, অনলি ওয়ান টাইম ব্যবহার করতে পারবো, সিঙ্গেল টাইম। আর গৌণ কোষ কি? যে কোষগুলোর রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করার পর রাসায়নিক শক্তি শেষ হয়ে গেলে পুনরায় বাইরের তড়িৎ শক্তি দিয়ে কোষের শক্তিকে পুনরুজ্জীবিত করা হয়, মানে পুনরায় তড়িৎ শক্তিতে রাসায়নিক শক্তির সৃষ্টি করা হয়। তার মানে বারবার একে আমি ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে গৌণ কোষ। প্রাথমিক কোষ কোনগুলো হয়? ড্যানিয়েল কোষ হয়, নির্জল কোষ যেটা লেগল্যান্ড কোষ, এইগুলো সরল ভোল্টীয় কোষ। গৌণ কোষ কোনগুলো হয়? লেড সঞ্চায়ক কোষ, বা যেগুলো মোবাইলের এখন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, যেটা লিথিয়াম কোষ। মানে অ্যাকচুয়ালি তড়িৎ কোষকে বলা হয় কি ব্যাটারি, যেটা ব্যাটারি সেটাই হচ্ছে কি তড়িৎ কোষ। তাহলে আমার দু ধরনের কোষ হলো, একটা হচ্ছে প্রাথমিক কোষ আর একটা গৌণ কোষ। তাহলে প্রাথমিক কোষটাকে কি শুধুমাত্র রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, গৌণ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আবার তড়িৎ শক্তি পুনরায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা প্রথম ডিফারেন্স। তাহলে আমার প্রাথমিক কোষ যেটা, সেটা হচ্ছে
অপ্রত্যাবর্তক, আর গৌণ কোষটা হচ্ছে প্রত্যাবর্তক। প্রাথমিক কোষের রোধটা হয় উচ্চ, গৌণ কোষের রোধটা হয় নিম্ন। রোধটা কি কোষের সেটা পরে আসতেছি। আর প্রাথমিক কোষের তড়িৎচালক বল হয় নিম্ন, আর গৌণ কোষের তড়িৎচালক বল হয় উচ্চ। তাই প্রাথমিক কোষকে শুধুমাত্র প্রবাহের উৎস হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু গৌণ কোষকে আমরা একটা তড়িৎ উৎস হিসাবে ব্যবহার করতে পারি, বা বলতে পারি তড়িৎচালক বলের উৎস হিসাবে ব্যবহার করতে পারবো গৌণ কোষকে, কিন্তু প্রাথমিক কোষকে শুধু প্রবাহের উৎস হিসাবে, কারণ প্রাথমিক কোষের তড়িৎচালক বলের মান খুব কম। তাহলে এবার আসছি আমি যে প্রাথমিক কোষ গৌণ কোষের তো পার্থক্য হলো, এই যে রোধটা বললাম, রোধ কি হয়? তাহলে এটা একটা তড়িৎ কোষ, আমি একটা তড়িৎ কোষ নিয়েছি, এটা একটা তড়িৎ কোষ। এখানে দুটো পাদ আছে, একটা পজিটিভ পাদ, এটা নেগেটিভ পাদ। তাহলে আমরা এর সঙ্গে যদি একটা সার্কিট জয়েন্ট করে দেই বা পরিবাহী যোগ করে দেই, তাহলে কারেন্ট কি হবে? কারেন্ট যাবে ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে, কারণ ইলেকট্রন যাবে ঋণাত্মক থেকে ধনাত্মকে, তাহলে কারেন্ট গেল ধনাত্মক থেকে ঋণাত্মকে। তাহলে ব্যাটারির ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যায়। তাহলে ব্যাটারির বাইরে কারেন্ট যাচ্ছে কোনখানে? ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে। আমরা আগে বলেছি যে পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ যায় তখন পরিবাহীর মধ্যে বাধার সৃষ্টি হয়, সেই বাধাকে বলি কি? রোধ। সেটা কার রোধ? তাহলে পরিবাহীর রোধ। কারণ পরিবাহীর মধ্যে যখন ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন অন্যান্য ধনাত্মক আয়ন পরমাণু দ্বারা বাধাপ্রাপ্ত হয়, সেটাই রোধ। তার মানে পরিবাহীর মধ্যে প্রবাহ গেলে একটা বাধার সৃষ্টি হয়, তাকেই বলি রোধ। সেটা কার রোধ? পরিবাহীর রোধ। তাহলে এই কারেন্টটা এখান থেকে এখানে গেল, কিন্তু কারেন্ট একটা বদ্ধ লুপ হবে। তার মানে ব্যাটারির মধ্যে কারেন্ট যাবে কোথায়? ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে। তাহলে কারেন্ট বা তড়িৎ প্রবাহ ব্যাটারির বাইরে যায় ধনাত্মক থেকে ঋণাত্মকে, কিন্তু ব্যাটারির মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তার মধ্য দিয়ে যখন তড়িৎটা যাবে, এখানে তো কোনো পরিবাহী নেই, এখানে গ্যাপিং। তাহলে এখানে কি আছে? এখানে আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যখন ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে কারেন্ট যাবে, সেই কারেন্টটাও অনুরূপভাবে বাধাপ্রাপ্ত হবে। কারণ পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাচ্ছে তখন সে বাধাপ্রাপ্ত যেমন হয়, এখানেও তেমন কে আর কারেন্টটা বহন করছে? আয়ন। এখানে দেখো এইখানে কে আসতেছে? এইখানে কে আসে? ধনাত্মক আয়ন এইদিকে। তাহলে ধনাত্মক আয়নই এর কারেন্ট বহন করতেছে। পরিবাহীতে ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে কারেন্ট যায়, কারণ ইলেকট্রন যায় ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে, এই জন্য কারেন্ট যায় এইদিকে। তাহলে ওখানেও একটা বাধার সৃষ্টি হয়, সেটাকে বলা হয় পরিবাহীর রোধ। তড়িৎ কোষের মধ্যে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে যখন ধনাত্মক আয়ন যাবে তখন একটা কারেন্টের সৃষ্টি হবে, কারণ যেদিকে ধনাত্মক আধান যায় সেদিকে যায় কারেন্ট, যেদিকে ঋণাত্মক আধান যায় তার উল্টো দিকে যায় কারেন্ট। তাহলে এখানে ধনাত্মক আধান যখন ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে আসবে, তাহলে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে আমার কারেন্ট যাবে। এই কারেন্ট তো একই রকম ভাবে বাধা প্রাপ্ত হবে, কারণ ধনাত্মক আধান যখন ধনাত্মক পাতের দিকে আসতেছে তখন দেখো এখানে তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একই রকম ভাবে পরমাণু আছে, আয়ন আছে, বিপরীত আয়ন আছে, তারা পরস্পরকে কি করবে? ধাক্কা দিয়ে বাধা সৃষ্টি করবে। তাহলে এখানেও একই রকম ভাবে রোধের সৃষ্টি হবে। এই রোধটাকেই আমরা বলবো কি? তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ, যাকে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। পরিবাহীর রোধ হচ্ছে ক্যাপিটাল আর, আর তড়িৎ কোষের মধ্যে একটা রোধের সৃষ্টি হবে যাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এইটাকে বলা হবে কি? অভ্যন্তরীণ রোধ।
তাহলে অভ্যন্তরীণ রোধটা কি বোঝা গেল, যে তড়িৎ কোষের মধ্যে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ যাচ্ছে তখন তা বাধাপ্রাপ্ত হয়, যার দ্বারা সেই তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় সেটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ যার দ্বারা বাধাপ্রাপ্ত হয় সেটা পরিবাহী রোধ, আর তড়িৎ কোষের মধ্যে তড়িৎ প্রবাহ যার দ্বারা বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই রোধ কোন কোন বিষয়ের উপর এবার নির্ভর করবে, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা আমরা আগে জেনেছি। এখন এই স্মল আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, প্রথম নির্ভর করবে পরিবাহী এই যে পাতদ্বয়ের ব্যবধানের উপর। তাহলে প্রথম রোধ নির্ভর করবে পাতদ্বয়ের ব্যবধানের উপর। পাতদ্বয় যত দূরত্ব হবে তাহলে এই পাত থেকে ওই পাতে যেতে গেলে তত বেশি বাধা পাবে ধনাত্মক আধান, তাহলে যত বেশি বাধা পাবে তত বেশি রোধ হবে। 2 নম্বর যেটা পাতদ্বয়ের ক্ষেত্রফলের উপর। পাতের ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তত সহজে আধান ক্যাপচারিং হবে, মানে সহজে আধান ধনাত্মক পাতে দ্বারা আকৃষ্ট হবে। সেই জন্য হচ্ছে কি হবে, এইখানে তো এই পাতে পৌঁছাতে হবে, এই পাতে ধনাত্মক আধান পৌঁছাচ্ছে বলে এটা ধনাত্মক হয়ে যাচ্ছে। তাহলে প্রস্থচ্ছেদের সঙ্গে হবে ব্যস্তানুপাতিক, যত প্রস্থচ্ছেদ বেশি হবে তত রোধ কম হবে। 3 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থ আছে তার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বের উপর। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব যত বেশি হবে তত অভ্যন্তরীণ রোধ বেশি হবে। তাহলে 3টে বিষয়ের উপর অভ্যন্তরীণ রোধ নির্ভর করবে। তাহলে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কি বোঝা গেল, যে তড়িৎ কোষের মধ্যে তড়িৎ প্রবাহ যার দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাকে অভ্যন্তরীণ রোধ বলা হবে। তাহলে এই অভ্যন্তরীণ রোধটা প্রাথমিক কোষের ক্ষেত্রে বেশি হয়। তাহলে প্রাথমিক কোষের ক্ষেত্রে যদি রোধ বেশি হয় তাহলে সেখানে কি হবে, প্রবাহ কম হয়, এছাড়া কি হয়, তড়িৎ চালক বলও কম হয়। যেটা বলছিলাম যে প্রাথমিক কোষের রোধ বেশি, গৌণ কোষের রোধ কম। তার মানে কোন রোধটা, এই অভ্যন্তরীণ রোধটা কোথায় বলা হয়েছে। তাহলে এই গেল আমার তড়িৎ কোষ, 2 ধরনের তড়িৎ কোষ, 2 ধরনের তড়িৎ কোষের পার্থক্য, আর কি অভ্যন্তরীণ রোধ, আর তড়িৎ কোষের মধ্যে কি প্রবাহ হচ্ছে। তাহলে প্রাথমিক কোষকে শুধুমাত্র আমরা কি করি, ডিসচার্জিং করি, মানে একটা ব্যাটারি আনলাম, সেখান থেকে রাসায়নিক শক্তিটা ধীরে 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 কমতে থাকবে, যার তড়িৎ শক্তি পাবো, এক সময় রাসায়নিক শক্তি নিঃশেষিত হয়ে যাবে, তখন আর তড়িৎ শক্তি পাবো না, সেটাকে ফেলে দিতে হবে। কিন্তু গৌণ কোষকে কি হবে, রাসায়নিক শক্তি শেষ হয়ে গেলে আবার বাইরের তড়িৎ শক্তি দিয়ে তাকে আমি চার্জিং করতে পারবো। তাহলে প্রাথমিক কোষে এটা পজিটিভ পাত, এটা নেগেটিভ পাত। তাহলে কারেন্ট যাচ্ছে কেমন ভাবে, দেখো কারেন্ট যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ পাতের দিকে কারেন্ট যাচ্ছে। কখন, অবশ্যই এটা কি ডিসচার্জিং এর সময়। গৌণ কোষের ক্ষেত্রে ডিসচার্জিং এর সময় একই ঘটনা ঘটছে, পজিটিভ পাত থেকে নেগেটিভ পাতের দিকে কারেন্ট যাচ্ছে। কিন্তু গৌণ কোষকে যখন চার্জিং করব তাহলে এটা পজিটিভ পাত, এটা নেগেটিভ পাত। যখন চার্জিং করব তখন কিন্তু বাইরের উৎস থেকে যখন আমরা চার্জিং করব তখন কারেন্টটা কিন্তু উল্টা হবে, নেগেটিভ থেকে পজিটিভে আসবে কারেন্টটা। যখন আমরা ডিসচার্জিং করব তখন হচ্ছে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যায়, কিন্তু যখন চার্জিং করব তখন কিন্তু কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভে যাবে, উল্টো কারেন্ট যাবে। বোঝা গেল যে প্রাথমিক কোষে তাহলে সব সময় কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যায় এবং কোষের ভেতরে কারেন্ট যাবে নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতে। তাহলে এইখানে দেখো এই দিকে কারেন্ট যাবে কি পজিটিভ, কোষের ভিতরে যাবে পজিটিভ থেকে নেগেটিভে, উল্টো কারেন্ট যায়। মানে চার্জিং এর সময় নর্মাল যে কারেন্ট হয়
ডিসচার্জিং এর সময় তার উল্টো কারেন্ট, মানে স্বাভাবিকভাবে আমরা যে বলি কারেন্ট কোথা থেকে যায়, ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে, সেটা কোন সময়? অনলি ফর ডিসচার্জিং এর সময়। কিন্তু চার্জিং করি যখন ব্যাটারিকে গৌণ কোষকে, তখন কিন্তু তড়িৎ প্রবাহটা ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে যায়। এই জন্য তখন ব্যাটারির ভিতরে কারেন্ট হবে যেটা ছিল ঋণাত্মক থেকে ধনাত্মক, ব্যাটারির ভিতরে কারেন্ট, সেটা এখানে দেখো ব্যাটারির ভিতরের কারেন্ট ঋণাত্মক থেকে ধনাত্মক, কিন্তু এখানে ধনাত্মক থেকে ঋণাত্মক, তার মানে উল্টো কারেন্ট যাচ্ছে। এই গেল আমার প্রাথমিক কোষ আর গৌণ কোষ। এছাড়া একটা জিনিস আছে যেটা কোষের সামর্থ্য বা তড়িৎ কোষের সামর্থ্য। তড়িৎ কোষের সামর্থ্য কি? একটা তড়িৎ কোষ কতক্ষণ আমরা ব্যবহার করতে পারবো সেইটা যার দ্বারা প্রকাশিত হয় সেটাকে বলা হয় তড়িৎ কোষের সামর্থ্য। মানে একটা তড়িৎ কোষকে আমরা কিনে আনলাম, সেই তড়িৎ কোষটাকে আমরা কতক্ষণ ব্যবহার করতে পারবো সেটাই তার তড়িৎ কোষের সামর্থ্য। এর ইউনিটটা, এককটা হয় অ্যাম্পিয়ার আওয়ার। এইটা তড়িৎ কোষের সামর্থ্যের একক। ধরো একটা তড়িৎ কোষের সামর্থ্য বলা আছে 2 অ্যাম্পিয়ার আওয়ার। এই কথাটার অর্থ কি? যে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট এই 1 ঘন্টা ধরে দিতে পারবে, বা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট এই 2 ঘন্টা ধরে দিতে পারবে, বা বলতে পারি 0.5 অ্যাম্পিয়ারের কারেন্ট এই 4 ঘন্টা ধরে দিতে পারবে, বা বলতে পারি 0.1 অ্যাম্পিয়ারের কারেন্ট এই 20 ঘন্টা ধরে দিতে পারবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে বাজার থেকে একটা ব্যাটারি আনলাম, সে ব্যাটারিটার লংজিভিটি কতক্ষণ হবে, মানে প্রাথমিক কোষের ক্ষেত্রে, বা একটা গৌণ কোষ চার্জিং এর পর তার লংজিভিটি কত টাইম হবে তা নির্ভর করবে সেখান থেকে আমি কত অ্যাম্পিয়ারের কারেন্ট বেরাবে। যদি সেটা 2 অ্যাম্পিয়ার আওয়ার একটা ব্যাটারি আনি, আমার বাড়ির বর্তমানে দরকার 1 অ্যাম্পিয়ার কারেন্ট বাড়িতে, তাহলে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট যদি বেরায় সেটা মাত্র 2 ঘন্টা চলবে। যদি 2 অ্যাম্পিয়ার হয় 1 ঘন্টা ব্যাটারিটা পরে ব্যাটারিটা শেষ হয়ে যাবে, রাসায়নিক শক্তি শেষ হয়ে যাবে। আবার ধরো আমার খুব কম কারেন্ট দরকার, 0.1 অ্যাম্পিয়ারের কারেন্ট দরকার, তাহলে ওই ব্যাটারিটা 20 ঘন্টার লাইফ থাকবে, মানে 20 ঘন্টা ধরে আমি সেটাকে ব্যবহার করতে পারবো। মানে ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ারের কারেন্ট লাগছে সেই কারেন্টের উপরে নির্ভর করবে ব্যাটারিটা কতক্ষণ যাবে। এটাই হচ্ছে তড়িৎ কোষের সামর্থ্য। মানে একটা ব্যাটারির 2 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্য বলতে বোঝায় যে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সে 1 ঘন্টা ধরে দিতে পারবে, বা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সে 2 ঘন্টা ধরে দিতে পারবে, বা 0.1 অ্যাম্পিয়ারের কারেন্ট সে 20 ঘন্টা ধরে দিতে পারবে। মানে টোটাল অ্যাম্পিয়ার ইন্টু আওয়ারের মাল্টিপুল হবে কি 2। এটাই হচ্ছে কোষের, তড়িৎ কোষের সামর্থ্য। তাহলে আমরা তড়িৎ কোষ জানলাম, 2 ধরনের তড়িৎ কোষ জানলাম, 2 ধরনের তড়িৎ কোষ কি কি হয় বলেছি উদাহরণগুলো, আর সামর্থ্য, আর একটা জিনিস যেটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ জানলাম। এরপর আমরা জানবো এই তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের জন্য কি ঘটে। এছাড়া তড়িৎ কোষগুলোকে যদি আমি কিছু কোষকে শ্রেণী বা সমান্তরাল সমবায়ে যোগ করি, যেমন রোধকে সমবায়ে যোগ করেছিলাম, তেমন তড়িৎ কোষেরও সমবায় হবে, এবং সেক্ষেত্রে প্রবাহ কি হবে সে সম্পর্কে আমরা এরপরে জানবো।